ইতিমধ্যেই আমরা সিরিজ অফ মিটিং করেছি। আমাদের এর আগে আমাদের উপদেষ্টা মহোদয় বেশ কয়েকজন উপদেষ্টা মহোদয়দের সাথে এসে আমাদের শ্রমিক, আমাদের মালিক পক্ষের সাথে কয়েকবার মিটিং করেছে। আমরা বিজেপিতে মিটিং করেছি, আমরা শ্রমিক যারা প্রতিনিধি আছেন নেতৃবৃন্দের সাথে মিটিং করেছি। মিটিং করার পরে আমরা সর্বশেষ যে পর্যায়ে এসেছি সেটি হলো যে দাবি দেওয়ার যে ফিরিস্তি, সেই দাবি দেওয়ার ফিরিস্তির আমাদের যদি কাউন্টডাউন করি সেটা হলো অলমোস্ট 50-র মতো হয়ে গেছে। সেই জায়গাগুলোতে আমরা সর্বশেষ গতকালকে আমরা শ্রমিক পক্ষের 35 জন নেতৃবৃন্দ ছিলেন এবং পোশাক শিল্পের যে শীর্ষ সংগঠন বিজেপির 35 জন নেতৃবৃন্দ ছিলেন, সেখানে আমরা কালকে কনসেনসাসের মাধ্যমে আমরা 18টি দাবি দেওয়ার ব্যাপারে একমত পোষণ করেছি এবং সেই একমত যে দাবি দেওয়ার যেগুলো আছে সেটা আমরা আজকে একটা যৌথ বিবৃতি আমরা এখানে প্রকাশ করার জন্য আপনাদেরকে এখানে আহ্বান করেছি। এবং এই দাবি দেওয়ার ক্ষেত্রে আমাদের কনসার্ন যে উপদেষ্টা মন্ডলী আছে, আমাদের শ্রম উপদেষ্টা মহোদয় সহ এখানে আমাদের আছে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আমাদের শিল্প উপদেষ্টা মহোদয় এবং এই শ্রমিকদের নিয়ে কাজ করেন আমাদের মৎস্য উপদেষ্টা মহোদয়। তারা 4 জন উপদেষ্টা মহোদয়রা এখানে আছেন এবং সরকারের আরো বিভিন্ন এজেন্সি যারা আছে সবার সাথে আমরা একমত হয়ে আমরা একটি 18 দফা দাবির বিষয়ে আমরা একমত পোষণ করেছি। সেই যৌথ দাবিটা আমি একটু পড়ে শোনাবো। এরপরে যে বিষয়টি আছে আমাদের উপদেষ্টা মহোদয় এই দাবির ব্যাপারে দুই পক্ষ একমত হয়ে এই দাবিটা আমরা যৌথ বিবৃতি আমরা দিচ্ছি। এরপরে আমাদের উপদেষ্টা মহোদয়রা বলবেন, আমাদের শ্রমিক নেতৃবৃন্দর পক্ষ থেকে বলবেন, আমাদের মালিক পক্ষ থেকে বিজেপি থেকে বলবেন এবং আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং আমাদের সেনাবাহিনীর যে প্রতিনিধি আছেন তারাও একটু কথা বলবেন। এবং আমরা আশা করছি যে এর পরে আগামীকাল থেকে আমাদের সবচেয়ে বড় যে বিষয়টি আমরা লক করছি সেটি হলো কালকে থেকে সমস্ত ইন্ডাস্ট্রি নির্বিঘ্নে চলমান থাকবে এবং সেখানে পরবর্তীতে যদি কোনো ঘটনা হয় সেই বিষয়ে কি ব্যবস্থা সেটা আমাদের উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে আমরা 18 দফাওয়ারি আমি এখানে বিবরণ তুলে ধরছি। প্রথম যে দাবি যে বিষয়টি ছিল হাজিরা বোনাস এই বিষয়ে আমরা উভয় পক্ষ আমাদের যেটা এখানে এগ্রিমেন্টে স্বাক্ষর করেছেন সেটা হলো সকল পোশাক শিল্প কারখানার শ্রমিকের বিদ্যমান হাজিরা বোনাস হিসেবে অতিরিক্ত 225 টাকা যা আছে তার থেকে অতিরিক্ত 225 টাকা এবং রাতে 8 ঘটিকার পর বিদ্যমান টিফিন বিলের সাথে অতিরিক্ত 10 টাকা এবং বিদ্যমান নাইট বিলের সাথে 10 টাকা বৃদ্ধি করে যেটা ন্যূনতম 100 টাকা হতে হবে। সেইভাবে আমরা দুই পক্ষ মিলে একটা সমাধানে তারা এসেছি। নিম্নতম মজুরি বাস্তবায়ন সেটি হলো যে অক্টোবর 2024 মাসের মধ্যে সকল কারখানায় সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন করতে হবে। এই বিষয়টা হলো 2023-এর ডিসেম্বরে 12,500 টাকা যে নিম্নতম মজুরি ধার্য করা হয়েছিল, এখনো হয়তো 1% বা 2% ইন্ডাস্ট্রি এটা এখনো কার্যকর করতে পারেনি। বিজেপি এখানে দায়িত্ব নিয়েছে, তারা এই আগামী অবিলম্বে এটি কার্যকর করবে, 10ই অক্টোবরের মধ্যে এটি কার্যকর করবে। রেশনিং ব্যবস্থা এটি একটা খুব অনেক দিনের দাবি ছিল, সে বিষয়ে আপাতত শ্রমঘন এলাকায় টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে। এছাড়াও আমি আজকেও খাদ্য সচিব মহোদয়ের সাথে কথা বলেছি, খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য বান্ধব কর্মসূচিকে শ্রমঘন এলাকায় সম্প্রসারিত করা হবে। শ্রমিকদের জন্য স্থায়ী রেশনের ব্যবস্থার জন্য সরকার সংশ্লিষ্টদের নিকট আমরা প্রস্তাব প্রেরণ করব। বকেয়া মজুরি প্রদান 4 নম্বর দফা আগামী 10ই অক্টোবর 2024-এর মধ্যে শ্রমিকের সকল বকেয়া মজুরি বিনা ব্যর্থতায় প্রদান করতে হবে, অন্যথায় শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্টর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে যেটা আছে যে অনেকগুলো ফ্যাক্টরি তারা 3 মাস 4 মাস ধরে অনেক জায়গায় বকেয়া পড়ে গেছে, শ্রমিকদের বেতন দিতে পারেনি এবং সেটা হলো আনরেস্টের একটা অন্যতম কারণ হলো যে জায়গায় বকেয়া রয়ে গেছে সেই শ্রমিকরা করছে কি সেখানে সেই শিল্পের সামনে তো অবরোধ করছে এবং এটি আশেপাশে যেগুলো আমাদের ভালো ইন্ডাস্ট্রি সেখানেও চলে যাচ্ছে। এই জন্য আমরা বলেছি যে এটি আপনার 10ই অক্টোবরের মধ্যে এটি নিশ্চিত করবে এবং সেটি বিজিএমই ব্যবস্থা নেবে। বায়োমেট্রিক একটি ব্ল্যাক লিস্টিং একটা বিষয় আছে, সেটা বিজেপি থেকে এটা অনেক শ্রমিকদের যেটা দাবি সেটা হলো যে অনেককে কালো তালিকাভুক্ত করা হয় বা যারা মানে আছে সেরকম একটা বিষয় আছে। সেই জায়গায় আমরা যেটা ওনাদের দাবি অনুযায়ী আমরা দুই পক্ষে ওনারা এগ্রি হয়েছেন, বিজেপি কর্তৃক বায়োমেট্রিক ব্ল্যাক লিস্টিং করে শ্রমিকদের হয়রানির বিষয়টি মন্ত্রণালয়ের একটি টেকনিক্যাল টিম পর্যালোচনা করে অক্টোবর 2024-এর মধ্যে প্রতিবেদন প্রদান করবে।
ঝুট ব্যবসা একটা মেজর ইস্যু, এবং আপনারাও সবসময় নিউজ করেন। সেই ঝুট ব্যবসার বিষয়ে বলা হয়েছে ঝুট ব্যবসা নিয়ে স্থানীয় রাজনৈতিক প্রভাব এবং চাঁদাবাজি বন্ধ সহ শ্রমিকের স্বার্থ বিবেচনায় এই বিষয়ে একটি কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি হলো এটা আমরা সেন্ট্রালি এটি আমরা ম্যানেজ কিভাবে করা যায় সেটার আমরা একটা উপায় বের করব, এবং এই যে ঝুট ব্যবসা নিয়ে যে এই চাঁদাবাজি বা এরকম বিশৃঙ্খলা সৃষ্টি, এটা আসলে শ্রমিকদের পাওনা। এই জন্য আমরা সেন্ট্রাল একটা সিস্টেম যেটা ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু এই টাকাটা ঝুটের টাকাটা আমরা শ্রমিকদের কল্যাণে কাজে লাগতে পারি। মামলা প্রত্যাহার, আপনারা জানেন বিগত বছরে নিম্নতম মজুরির জন্য আপনার অনেক আন্দোলন হয়েছে, 4 জন শ্রমিক মারা গেছে। এ বাদেও আপনার অনেক রাজনৈতিক মামলা ছাড়াও আপনার অনেক সময় নিপীড়নমূলক মামলা করা হয়েছে শ্রমিকদের বিরুদ্ধে। এই বিষয়ে আমরা বলতে চাই 2023-এর মজুরি আন্দোলন সহ ইতিপূর্বে শ্রমিকদের বিরুদ্ধে সকল প্রকার হয়রানিমূলক এবং রাজনৈতিক মামলাসমূহ রিভিউ করে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। মজুরি আন্দোলনে নিহত হয়েছিলেন 4 জন। আমাদের সাম্প্রতিক জুলাই আন্দোলন না, ওই গত বছর মজুরি আন্দোলনের যে 4 জন নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা আমাদের, আপনারা জানেন আমাদের একটা সেন্ট্রাল ফান্ড আছে, সেই ফান্ডের ম্যানেজমেন্ট থেকে আমরা এটা সর্বোচ্চ তাদের ক্ষতিপূরণের আমরা ব্যবস্থা গ্রহণ করব। বৈষম্যবিহীন নিয়োগ, এক্ষেত্রে নারী পুরুষের সমতার বিষয়ে একটা আন্দোলন আসছে, একটা প্রশ্ন আসছে, সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কাজের ধরন অনুযায়ী নারী পুরুষের বৈষম্যহীন যোগ্যতা অনুযায়ী নিয়োগ প্রদান নিশ্চিত করতে হবে। আমাদের জুলাইয়ের যে ছাত্র শ্রমিক এবং জনতার যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের ফলে অনেক মানুষ নিহত হয়েছে, সেটির সংখ্যা 850 বা এরকম কাছাকাছি বা 1000, কিন্তু আমরা এখন পর্যন্ত তথ্য পেয়েছি 26 জন শ্রমিক নিহত হয়েছে। সেই 26 জন শ্রমিক সহ আরো অনেকে আহত হয়েছে, এখনো অনেকে চিকিৎসাধীন আছে। সেই বিষয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে জুলাই বিপ্লবে শহীদ এবং আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও চিকিৎসা সেবার জন্য শ্রমিক নেতৃবৃন্দ একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে মন্ত্রণালয়ে দাখিল করবে। প্রাপ্ত তালিকা মাননীয় প্রধান উপদেষ্টার, আপনারা জানেন যে একটি ফান্ড করা হয়েছে, যেটি হলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন করা হয়েছে। ইতিমধ্যে সেখানে 100 কোটি টাকার একটা ফান্ড অ্যালোকেশন করা হয়েছে এবং সেখানে আরো ফান্ড আসবে। সেখানে আমরা এটা পাঠাবো এই তালিকা, এবং ওইখানে জাতীয়ভাবে যেটা করা হচ্ছে, এই শ্রমিকরা, প্রতিটা শ্রমিক যারা আহত এবং নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে ওই ফান্ড থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে। আপনারা জানেন যে রানা প্লাজা এবং তাজরিন ফ্যাশন নিয়ে একটা বড় ধরনের দুর্ঘটনা হয়েছিল। সেই রানা প্লাজা এবং তাজরিন ফ্যাশন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতিকারের উদ্দেশ্যে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আমরা একটি কমিটি গঠন করেছি। এই কমিটির কার্যক্রম চলছে, আমরা আশা করছি যে 1 মাসের মধ্যে সেটা রিপোর্ট পাবো। সেই গঠিত কমিটি অক্টোবর 2024-এর মধ্যে করণীয় বিষয়ে আমাদেরকে সুপারিশ করবে, এবং সেটা অনুযায়ী ওখানে কিছু মামলা মোকদ্দমা হয়েছিল বা যাদের বিরুদ্ধে আপনার মামলা মোকদ্দমা হয়েছিল, সেই বিষয়টা আমরা অ্যাড্রেস করবো। কমিটির রিপোর্টের প্রেক্ষিতে আমরা সেটা অ্যাড্রেস করবো। আপনার ডে কেয়ার সেন্টার নিয়ে অনেক জায়গায় আছে যে আমাদের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডও মেনটেন করে। আপনারা জানেন যে আমাদের 100টা ফ্যাক্টরির মধ্যে অলমোস্ট 60 ফ্যাক্টরি আছে আমাদের, গ্রিন ফ্যাক্টরি, ক্লিন ফ্যাক্টরি, অনেক তারা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড মেনটেন করে, সেখানে এগুলো মানা হয়। অনেক ক্ষেত্রেই আমাদের ডে কেয়ার সেন্টার আমাদের শ্রম আইন অনুযায়ী যেভাবে করার কথা, সেটা অনেক ক্ষেত্রে শ্রমিকদের অভিযোগ সেটি নাই। সেই ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি যে শ্রম আইন অনুযায়ী সকল কারখানায় ডে কেয়ার সেন্টার স্থাপন নিশ্চিত করতে হবে। অন্যায্যভাবে শ্রমিক ছাঁটাই, এটা শ্রমিকদের পক্ষ থেকে সবসময় দাবি করা হয়, যে কোনো সময় আপনার তাদেরকে কুইট করা হয়, সেখানে অন্যায় এবং অন্যায্যভাবে শ্রম আইনের ব্যত্যয় ঘটিয়ে শ্রমিক ছাঁটাই করা যাবে না। এটি আমাদের শ্রম আইনের ব্যত্যয়, এবং সেটা নিয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব। মহিলা শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি, আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা যেটা মানে এখন যেটা সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্নভাবে আছে, শ্রমিকদের ক্ষেত্রে 112 দিন নির্ধারিত ছিল। ওনাদের একটা দাবি ছিল এটা 4 মাস করার, এটি আমরা উভয় পক্ষ এগ্রি করেছে এবং আমরা সেটিকে 120 দিনে আমরা উন্নতি করেছি। ন্যূনতম মজুরির পুনর্মূল্যায়ন, এটি খুবই একটা মেজর ইস্যু, এবং সেই ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি যে শ্রমিক এবং মালিক পক্ষ নিয়ে আমরা 3 জন প্রতিনিধি সমন্বয়ে একটা কমিটি, 3 জন, 2 পক্ষের 3 জন প্রতিনিধি, আমাদের এডিশনাল সেক্রেটারি লেবার, তার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে, এবং সেই মজুরি যেটা আছে সেটা বিধিবিধান অনুযায়ী 6 মাসের মধ্যে সক্ষমতা পর্যালোচনা করে তারা এই বিষয়ে একটা রিপোর্ট দিবে। সেই রিপোর্টের প্রেক্ষিতে আমরা পরবর্তীতে ব্যবস্থা নেব। শ্রম আইন সংশোধন, এটি একটি লং পেন্ডিং ইস্যু। আপনারা জানেন যে 2006-এর যে
শ্রম আইন হয়েছে এবং সেটি 2018-তে অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং আপনারা জানেন আইএলও এর কনভেনশন আমাদের মানতে হয় এবং সেখানে আমাদের রাইটস মানে আমাদের সংগঠন করার সক্ষম ফ্রিডম থেকে শুরু করে অনেক কথাই বলা হচ্ছে। আমরা প্রতিটি বিষয় এবং যেহেতু একটি পরিবর্তিত অন্তর্বর্তীকালীন সরকার আসছে, সেখানে আমরা এখানে আইএলও এবং ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো আছে তাদের কাছে আমরা একটা ক্লিয়ার কমিটমেন্ট করতে চাই যে এই শ্রম আইনটা আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা ডিসেম্বর 2024-এর মধ্যে আমরা এটা রিরাইট করে সব পক্ষ স্টেক হোল্ডারের সাথে কথা বলে আমরা নতুন শ্রম আইন প্রণয়ন করবো। যেহেতু এখানে পার্লামেন্ট নাই, আমরা আর্টিকেল 93-র আওতায় আমরা যেটা আছে অর্ডিন্যান্স করে এটা করার সুযোগ আছে। শ্রম সার্ভিস বেনিফিট প্রদান এটিও একটি বিষয়, যেটা হলো যে এখানে একটা ইস্যু আছে যে 5 বছর চাকরি করলে যদি সে কুইট করে যেতে চায় তখন একটা বেসিকের বিষয় আছে। সেই বিষয়ে আমরা বলতে চাচ্ছি শ্রমিক অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ শ্রম আইন 2006 সংশোধিত শ্রম আইন অনুযায়ী শ্রমিকের সার্ভিস বেনিফিট প্রদান করা হবে। এই বিষয়ে বাংলাদেশের শ্রম আইনের একটা ধারা আছে 27 ধারায় অন্যান্য প্রয়োজনীয় সংশোধন করা হয়। এখানে একটা সংশোধনের বিষয় আছে, এটা আমরা ওই আইনের সংশোধন করে ফেলব। আমাদের প্রভিডেন্ট ফান্ড সেটা নিয়ে অনেক দিন ধরে এটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল এবং অনেকগুলো কোম্পানি কিন্তু কন্ট্রিবিউটরি বেসিসে এই প্রভিডেন্ট ফান্ডটা করে। এটা আসলে শ্রমিকের একটা প্রোটেকশন, এটা একটা সঞ্চয়ের মতো। সেখানে আমরা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের বিষয়ে পর্যালোচনার জন্য কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইজি মহোদয় এখানে আছেন। তাদের মাধ্যমে শ্রমিক এবং মালিক উভয় পক্ষের সাথে আলোচনা করে বাংলাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ আর্থসামাজিক প্রেক্ষাপট সম্পন্ন অন্যান্য দেশের উত্তম চর্চার আদলে আমরা এটি একটা প্রভিডেন্ট ফান্ডের আমরা একটা ব্যবস্থা করব। সর্বশেষ যে 18 দফার লাস্ট দফাটা হলো বাৎসরিক ইনক্রিমেন্ট। এটা নিয়ে একটা বড় ডিবেট ছিল। এই বাৎসরিক ইনক্রিমেন্টের যেটা আছে আমাদের শ্রম আইন অনুযায়ী ন্যূনতম মজুরি কাঠামো ডিক্লেয়ার পরে প্রতি বছর বছর আপনার 5% ইনক্রিমেন্ট হয়। সেটার বিষয়ে আমরা বলতে চাচ্ছি নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ কমিটি, যেটা আমরা ওই যে নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ কমিটি যেটা করেছি 14-তে, সেই কমিটি বর্তমান মূল্যস্ফীতি বিবেচনায় করে শ্রম আইনের সাথে সামঞ্জস্য রেখে করণীয় এবং সক্ষমতার বিষয়ে নভেম্বর 2024-এর মধ্যে একটি সুপারিশ প্রণয়ন করবেন। এই বিষয়গুলো আমরা আমাদের মালিক পক্ষ, আমাদের শ্রমিক পক্ষ তারা একমত হয়েছে এবং তারা একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে। আমি এখন আমাদের এখানে আমাদের উপদেষ্টা মণ্ডলীর 4 জন সম্মানিত উপদেষ্টা মহোদয় আছেন। আমি আমাদের শ্রম উপদেষ্টা মহোদয়কে এই বিষয়ে আমাদের পরবর্তী নির্দেশনা অথবা আমাদের যেটা আছে দুই পক্ষ থেকে হয়তো কথা বলবে। আমরা শ্রমিক পক্ষ থেকে আমরা একটু আহ্বান করব, আমাদের একজন শ্রমিক লিডার এখানে আছেন, আপনি একটু কথা বলবেন। একটু এখানে হ্যান্ডব্যাগ থাকলে উনি বসে বলবেন। একটু এখানে আমি দাঁড়াই বলি, ওরা তো এখানে আছে আমার আমি এদের সাথে আপনি মাঝখানে হ্যান্ডব্যাগটা দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমার নাম কুতুবউদ্দিন আহমেদ। আমি ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের আমি প্রিভিয়াসলি যে কমিটি ছিল সেই কমিটির আমি মহাসচিব ছিলাম এবং এর আগেও ছিলাম। আমি একজন মুক্তিযোদ্ধা এবং আমি পলিটিক্যালি একটা পলিটিক্যাল পার্টির সাথে অ্যাটাচমেন্ট অবশ্যই আমার আছে। তো আমি আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রথমেই অত্যন্ত সম্মানিত ব্যক্তিবৃন্দ এখানে উপস্থিত আছেন। প্রথমে আমি আমার শ্রদ্ধা জানাতে চাই আজকের অনুষ্ঠানের সভাপতি, অত্র মন্ত্রণালয় শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাবৃন্দ সময় নষ্ট করতে
চাই না, এবং আমাদের সচিব মহোদয় এবং আমার মালিক পক্ষের প্রতিনিধিবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ, আমার প্রিয় সাথী ও বন্ধুরা এবং আমার সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যেই, আমি শ্রমিক ভাইদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা ইতিমধ্যেই আমাদের মাননীয় সচিব মহোদয়ের যে বক্তব্য সেটা অবশ্যই আপনারা শুনেছেন এবং এই আপনারা টেলিভিশনের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে আপনারা সেটা জানতে পারবেন। আমি বিশ্বাস করি আজকে এই দেশ, এই শিল্প প্রতিষ্ঠান, এই মাটি আমাদের, এবং এই দেশটাকে ভালোবাসা আমাদের সকলের উচিত। এই দেশটাকে ভালোবাসা, আমরা সুযোগ পাইলে আমরা যেন ভ্যান্ডালিজমে লিপ্ত না হই। আমার বিশ্বাস যে এই ঘোষণাগুলো দেওয়া হয়েছে, আজকের আমাদের এই সরকারকে স্পেস দেওয়া দরকার। সরকারকে আমাদের নার্চার করা প্রতিটি মানুষের দায়িত্ব। অতএব আমরা যদি সেই কাজটা না করি, তাহলে আমরা কিন্তু এখন দেখা যাচ্ছে যেটা বাহির থেকে যেভাবে আক্রমণাত্মক কথাবার্তা আসতেছে, আমরা যদি সত্যিকারে রেখে যদি আমরা সঠিকভাবে আমরা এই সরকারকে পরিচালনা করতে না দেই, তাহলে এটা দ্যাট উইল বি এ ভালনারেবল অবস্থা। সেটার পরিস্থিতি কি হবে ভয়াবহ আপনারা সবাই জানেন। সেজন্য আমি সবিনয় অনুরোধ জানাবো, তোমরা, আমি শ্রমিক ভাইদের প্রতি, তোমরা আমাদের সন্তানের মতো, আমাদের ছোট ভাইয়ের মতো। আমাদের বিশ্বাস যে তোমরা আমাদের বোনের মতো, ছোট ভাইয়ের মতো, বোনের মতো। অতএব তোমরা আমাদের প্রতি, আমরা সিনিয়র একজন সিটিজেন হিসাবে তোমাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, তোমরা এই যে দাবিনামা ঘোষণা করা হলো, এই আমাদের দাবির প্রেক্ষিতে যেটা আজকে ফুলফিল করার জন্য, তোমাদের ডিমান্ডগুলি ফুলফিল করার জন্য যে ঘোষণাটা হলো, আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে তোমরা যার যার কর্মে তোমরা ফিরে যাবে, এবং এই প্রতিষ্ঠান বাঁচলে তুমি বাঁচবে, আমি বাঁচবো, তোমার আগামী প্রজন্ম বাঁচবে, এবং তোমাদের সন্তানরা আগামী দিনে ভালোভাবে চলতে পারবে। এখন একটা রোম ওয়াজ নট মেড ইন এ ডে, একদিনে কিন্তু রোম তৈরি হয় নাই। আজকের এই গভর্নমেন্ট যে কাজটা করতেছে, তাদেরকে ওদের স্পেস দিতে হবে। আমরা যদি বলি আজকে সব দাবি পূরণ করতে হবে, তোমাদের অনেক সমস্যা আছে, আমরা শ্রমিক প্রতিনিধিরা আছি, তোমাদের পাশে আছি, থাকবো। তোমাদের প্রতি যদি কোনো অফিসার হয়, তোমাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, সেই অফিসারের জন্য তোমরা আমাদের কাছে আসো, যখন আমাদের দরজা সবসময় খোলা, এবং মন্ত্রণালয় থেকে যে কমিটমেন্ট করা হয়েছে তাদের দরজাও খোলা। আমার বিশ্বাস যে আমরা সেগুলো সব ওভারকাম করতে সক্ষম হব। অতএব আমি সকলের কাছে আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি, মালিক শ্রমিক সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এই দেশের শিল্পকে আমরা রক্ষা করব, এবং শিল্প বাঁচলে আমরা সবাই বাঁচবো, এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে তোমাদের সাথে পাশে থাকার প্রতিশ্রুতি ঘোষণা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, মালিকদের পক্ষ থেকে আপনারা জানেন যে বিজেপি আমাদের শীর্ষ গার্মেন্টস মালিক সংগঠন, এবং সেখানে আমাদের প্রেসিডেন্ট সাহেব আছেন। আমি তাকে আহ্বান করবো জনাব রফিক সাহেবকে এই বিষয়ে আপনার বক্তব্য দেওয়ার জন্য। একটু সামনে গেলে ভালো হতো, আমরা তো দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের সভাপতি মাননীয় শ্রম উপদেষ্টা, পাশাপাশি আমাদের অন্যান্য তিনজন উপদেষ্টা, শ্রদ্ধেয় উপদেষ্টা আমাদের মাঝে আছেন। আমাদের মাঝে আমাদের পরিচালক বিন্দু, আমাদের সাবেক এফবিসিসি এর সভাপতি আজাদ ভাই আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইয়েরা আছেন, এবং আমাদের সাংবাদিক ভাইয়েরা। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের আশুলিয়াতে স্পেশালি আজকে অনেক দিন যাবত আমাদের কারখানাগুলি, স্পেশালি বড় কারখানাগুলি বন্ধ আছে। আমরা বিজেপির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বান্তক চেষ্টা করার পরেও আমরা পরিপূর্ণভাবে এই সমস্যাটার সমাধান করতে পারি নাই। যেখানে আমাদের শ্রমিক নেতৃবৃন্দ যারা আছে তারাও প্রতিনিয়ত কাজ করছে। শেষ পর্যন্ত সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আজকে আমরা একটা সম্মিলিত সিদ্ধান্তে এসেছি, যে সিদ্ধান্ত অলরেডি আমাদের মাননীয় সচিব মহোদয় আপনাদেরকে পড়ে শুনিয়েছেন। এখানে দুই একটা পয়েন্ট আমাদের কষ্ট হলেও আলোচনার মাধ্যমে আমরা আগানোর সিদ্ধান্ত নিয়েছি। এবং যে কথাটা আমি বলতে চাই যে আসলে কুতুব ভাই যেটা বলে গেছে, মাত্র একটা প্রায় 2.5 মাসের একটা সরকার, যে সরকারের
এখনো অনেক দায়িত্ব, অনেক কিছু করতে হচ্ছে। আমাদের যে কমিটমেন্ট ছিল সবাই হাত বাড়ানো দরকার, সহযোগিতা করা দরকার, সেটা শ্রমিক, মালিক, শিল্প, সারা বাংলাদেশের সমস্ত মানুষের এই সময়টুকু আমাদের তাদের সাথে থাকা দরকার, সহযোগিতা করা দরকার। আর আমি আমারও অত্যন্ত দুঃখের সাথে দুঃখ প্রকাশ করছি, বেদনা প্রকাশ করছি আমাদের আসলে ফ্যাক্টরি ভাইরা যারা ফ্যাক্টরি চালাতে পারে না তাদের জন্য। এবং যদি আগামী কালকে থেকে আমাদের ফ্যাক্টরিগুলি চালু হয় সে ব্যাপারে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আমাদের আর্মির কর্নেল মহিউদ্দিন ভাই, যেটা আমার আজাদ ভাইয়ের আগের মিটিংয়ে বলছেন যে ওনার অফিসও বিজিএমই, ওনার ঘুমানোর জায়গাও বিজিএম হয়েছে, দিন রাত 24 ঘন্টা উনি। এবং আরেকজন নাম না বললে নাই, আমাদের জিওসি মেজর জেনারেল মঈন ভাই, আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিজি শিবগাদ ভাই, এদের অক্লান্ত পরিশ্রমে আমরা আজকে পর্যন্ত এখানে একটা আলোচনার মাধ্যমে সমাধান এসে পৌঁছেছি। এখন আমার সবার প্রতি আহ্বান থাকবে, স্পেশালি আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি, সবার প্রতি, যে কোনো আলোচনা যে কোনো ফ্যাক্টরিতে বসেই তারা যেন কথা বলে, শেষ করে। যদিও আর আলোচনার কোনো বিষয় এখানে থাকছে না, কিন্তু কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয়, কোনো ভাঙচুর না হয়, এইটা আমার উদ্যত আহ্বান থাকবে শ্রমিক ভাইদের প্রতি, বোনদের প্রতি এবং শ্রমিক নেতৃবৃন্দ যারা কাজ করছে তাদের প্রতি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিজেপি প্রেসিডেন্ট সাহেবকে। এই পর্যায়ে আপনারা জানেন যে আমাদের শিল্পাঞ্চলের যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে তারা আসলে পরিবর্তনের পরে তাদের রিঅর্গানাইজ হতে একটু সময় লেগেছে। তাই সেখানে এখন ফুল প্লেজের তারা কাজ করছে। এখানে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আছেন, আমাদের এখানে ডিআইজি জনাব সিফাতুল্লাহ আছেন। ওনারা যে অপারেশনাল অ্যাক্টিভিটিস করছেন সেখানে আপনাদের কমিটমেন্ট করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্য দীর্ঘ না করে উপদেষ্টা মহোদয়ের সম্মতি নিয়ে বলছি যে সরকার অত্যন্ত আন্তরিক। আপনাদের প্রিয় শ্রমিক ভাইরা, শ্রমিক নেতৃবৃন্দ এখানে আছেন, আপনাদের দাবি দাওয়াগুলো মানার জন্য সিরিজ অফ মিটিং কিন্তু হচ্ছে। অত্যন্ত আন্তরিক সরকার। আমি শুধু আপনাদেরকে বলতে চাই শিল্প পুলিশের পক্ষ থেকে যে আপনারা দয়া করে একটু ধৈর্য ধারণ করেন এবং আপনার যে আয়ের উৎস সেই কর্মস্থল এবং দেশের শিল্পাঞ্চলে ক্ষতি না করে, রাস্তাঘাট বন্ধ না করে পুলিশের প্রতি আপনারা অ্যাগ্রেসিভ হবেন না। আপনাদের সকল দাবি দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। আমরা সর্বাবস্থায় শিল্প পুলিশ আপনাদের পাশে থাকবো। আমরা জাস্ট স্ট্যান্ড বাই থাকবো যেন আপনাদের প্রতি কোন রকম অন্যায় অত্যাচার না করা হয়। আপনাদের বেতনগুলো যেন ঠিক সময় মতো পৌঁছে দেওয়া হয়, এই কাজগুলো আমরা রিকোয়েস্ট করছি। এবং আপনারা অবশ্যই ধৈর্য ধারণ করবেন, কোনোভাবেই যেন রাস্তাঘাট বন্ধ করা এবং ভাঙচুর এই জিনিসটা আপনারা করবেন না। আমরা অন্য সকল দাবির জন্য আপনাদের পাশে থাকবো। পাশাপাশি আমাদের বিনীত রিকোয়েস্ট মালিকদের জন্য যে আপনারা দয়া করে আপনাদের যারা কর্মচারী তাদের প্রতি সদয় হন, তাদের বেতনটা অন্তত টাইমলি দিয়ে দেন। খুব বেতনটা যেন কোনোভাবেই যেন না থাকে। আর আমার আরেকটি রিকোয়েস্ট, আমরা এই কয়দিনে দেখেছি যে আপনাদের সাথে একটা গ্যাপ হয়ে যায়, আপনাদের এই গ্যাপটা ব্রিজ আপ করার জন্য কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, আমি বলবো যে অন্তত মালিকরা অ্যাটলিস্ট যেন 15 দিন অন্তর যেন আপনার শ্রমিকদের সাথে একটু কথা বলেন, একটা ওপেন হাউস ডে এর মতো করেন, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এই আশাবাদ ব্যক্ত করে সর্বাবস্থা আপনাদের পাশে থাকার জন্য আমাদের কমিটমেন্ট জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের সেনাবাহিনী আমাদের অনেকদিন ধরে মাঠে কাজ করছে এবং বিশেষ করে আমাদের 9 ডিভিশন থেকে আমাদের যে শিল্পাঞ্চল বলতে যেটা বোঝায় আমাদের আশুলিয়া, সাভার, গাজীপুর সহ এটা তারা কাভার করছে এবং নারায়ণগঞ্জও। এবং আমি জাস্ট একটু বলতে চাই এইটুকু যে সেনাবাহিনী এমনও হয়েছে, আমাদের একটা কমিটি করে দিয়েছিলাম, সেই কমিটি সেখানে যেতে পারেনি বৃষ্টির জন্য, কিন্তু সেনাবাহিনী সেখানে বৃষ্টিতে ভিজে এবং আশুলিয়ার রাস্তাটার যে অবস্থা, সেখানে যে রাস্তার পাশে যে পাইপ, সেই পাইপের মধ্যে আশ্রয় নিয়ে তারপর তারা কাজ করেছে। আমি সেনাবাহিনী ইতিমধ্যে আপনারা জানেন যে ম্যাজিস্ট্রিয়াল ক্ষমতাও পেয়েছে। আমাদের এই 9 ডিভিশনের কর্নেল মহিউদ্দিন, যিনি টাস্কফোর্স কমান্ডার, শিল্পাঞ্চল নিরাপত্তার বিষয়ে দায়িত্বে আছেন এবং উনি একদম অনগ্রাউন্ডে কাজ করেছেন। আমি তাকে আহ্বান করবো যে আপনাদের পক্ষ থেকে যদি কিছু বলেন। একটু আগে উপদেষ্টা মণ্ডলী, আসসালামু আলাইকুম এবং সুধী মণ্ডলী, শুভ বিকাল। সরকার শ্রমিকদের সকল দাবি দাবা পূরণে অত্যন্ত আন্তরিক ও জোরালোভাবে কাজ করছে। আপনারা দেখেছেন আজকে সবার পরে ইতিমধ্যে অধিকাংশ দাবি পূরণ করা হয়েছে। শুধুমাত্র 2-1টি দাবির বিষয় শীঘ্রই ত্রিপক্ষীয় সমাধানের জন্য পৌঁছা যাবে, যেটা আপনারা আজকে দেখতে পাচ্ছেন এই ঘোষণায়। শ্রমিক ভাই বোনদের প্রতি এবং সকলের প্রতি আমাদের অনুরোধ, আপনারা নিজ কর্মস্থলে
শান্তভাবে কাজ করুন, কর্মস্থলে ফিরে যান, বিশৃঙ্খলা না করে কাজে মনোনিবেশ করুন। একই সঙ্গে সম্মানিত মালিক পক্ষদের অনুরোধ করব, তারা যেন একটি সুষ্ঠু কর্ম পরিবেশ তৈরি করেন, যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা এবং নৈরাজ্যকারী পরিবেশ সৃষ্টি না হয়। দাবি দাবার বিষয়ে আসলে বিশৃঙ্খলার মেনে নেওয়ার বিষয়ে আসলে বিশৃঙ্খলার কোনো অবকাশ নেই। সুতরাং কেউ যদি বিশৃঙ্খলা করে অথবা নৈরাজ্য করে, তাহলে আমরা বুঝে নেব যে তারা যৌক্তিক সমাধান চাচ্ছেন না। বিশৃঙ্খলা সৃষ্টিকারী অথবা নৈরাজ্যকারী যারা গত কয়েকদিন যাবত আমরা দেখছি, তারা আসলে কোনো পক্ষের না। আমরা একটু পরিষ্কার ভাষায় বলতে চাই, তারা যে পক্ষেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি এই পর্যায়ে মাননীয় উপদেষ্টা মহোদয়দের দৃষ্টি আকর্ষণ করবো। আমাদের আজকে শ্রম উপদেষ্টা মহোদয়, অন্য উপদেষ্টা মহোদয়রা বলবেন। প্রথমে আমি আমাদের সম্মানিত শ্রম উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করবো, আপনি যদি আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের যে কার্যক্রম এই বিষয়ে যদি আপনি কোনো করেন। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আপনারা জানেন যে এই সরকার গঠনের পর থেকেই যেহেতু একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশে, দীর্ঘ বঞ্চনা এবং যেই বৈষম্যের শিকার দেশের মানুষ প্রতিটি সেক্টর থেকেই সবাই তাদের সেই কথাগুলো, সেই দাবিগুলো নিয়ে এসেছে। একইভাবে শ্রমিকরাও তাদের দাবিগুলো নিয়ে এসেছেন এবং এই সমস্যা তো আর আজকে তৈরি হয়নি, এই সমস্যাটা দীর্ঘদিনের। আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন শ্রমিকদের দাবি আছে এবং মালিক শ্রমিকের মধ্যে বিভিন্ন বোঝাপড়ার বিষয় আছে এবং বিগত সরকারের আমলে শ্রমিকদের সকল দাবিকে দেখা গেছে বিভিন্নভাবে দমিয়ে রাখা হয়েছে। তাদের বিভিন্ন আন্দোলনে 2023 সালে আমরা দেখেছি হামলা করা হয়েছে। এই সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম থেকে আমরা বলেছি যে বিগত সময়ের এই সবগুলো অন্যায় অবিচার এই সব কিছুকে অ্যাড্রেস করা হবে এবং যত ন্যায্য দাবি আছে সেগুলো পূরণ করার জন্য প্রথম দিন থেকে আমরা কাজ করে যাচ্ছি এবং সকল পক্ষের সাথে বারবার আলোচনা হচ্ছে এবং মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এবং সরকারের পক্ষ থেকে গত দীর্ঘ প্রায় 1 মাস ধরে আলোচনা চলছে এবং তার ভিত্তিতে যে কি দাবি আছে 18টা আমরা আইডেন্টিফাই করেছি। সেই 18টা দাবির বিষয়ে মালিক পক্ষ, শ্রমিক পক্ষের আলোচনার ভিত্তিতে একটা সমাধানে পৌঁছানো গিয়েছে, সেটা আমাদের সচিব সাহেব বলেছেন। আমরা বিশ্বাস করি যে এই দাবিগুলোর সমাধানের দিকে আমরা আগাবো। যেগুলো শর্ট টার্ম সলিউশন সম্ভব সেগুলো সলিউশন ইমিডিয়েটলি করে দেওয়া হয়েছে আজকে, এবং যেগুলো আসলে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে সমাধান হবে সেগুলোর বিষয়ে শ্রমিক নেতৃবৃন্দের সাথে আমাদের আলোচনা চলমান থাকবে। শ্রমিক নেতৃবৃন্দ এই আহ্বান জানিয়েছেন এবং আমরাও সরকারের পক্ষ থেকে এই আহ্বান জানাতে চাই যে আপনাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হয়েছে এবং যেই দাবিগুলো সময় সাপেক্ষে আলোচনার ভিত্তিতে আপনাদের শ্রমিক নেতৃবৃন্দের সাথে মেনে নেওয়া যায় সেগুলো আমরা মেনে নেব খুব দ্রুতই। আপনাদের প্রতি আহ্বান থাকবে দেশের শিল্পকে বাঁচানোর জন্য, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য এবং যেই নতুন বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি তাকে সমুন্নত রাখা এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা স্ব কর্মস্থলে ফিরে যাবেন। আগামীকাল থেকে প্রত্যেকটা কারখানা যাতে চলমান থাকে, প্রত্যেকটা কারখানার কার্যক্রম চলমান থাকে, আমাদের ইন্ডাস্ট্রি যাতে বাঁচে, আমাদের শিল্প যাতে হাতছাড়া না হয়, সেজন্য শ্রমিক, মালিক, সরকার সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব এবং শ্রমিকদের প্রতি আহ্বান থাকবে আপনারা কর্মস্থলে ফিরে যাবেন। আলটিমেটলি যদি শিল্প না বাঁচে তাহলে শ্রমিকও বাঁচবে না, এই সরকারেরও প্রয়োজন হবে না এবং মালিকও বাঁচবে না। তাই আমাদেরকে শিল্পকে বাঁচাতে হবে, আমাদের ইন্ডাস্ট্রি যাতে আমাদের হাতে থাকে সেটা নিশ্চিত করতে হবে এবং মালিক পক্ষের প্রতি আমার আহ্বান থাকবে যে শ্রমিকের যেই বেতন, যে জায়গায় বকেয়া বেতন আছে খুব দ্রুত পরিশোধ করার জন্য আপনারা ব্যবস্থা নেবেন এবং আগামীকাল থেকে এই দাবিগুলো মেনে নেওয়ার প্রেক্ষিতে যদি কোনো পক্ষ কোনো প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করে, সেটা যদি কোনো মালিক পক্ষ বেতন দেওয়ার ক্ষেত্রে অনাগ্রহ প্রকাশ করে এবং সদিচ্ছার অভাব থাকে এবং শ্রমিক পক্ষের দিক থেকেও যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয় তাহলে সেটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং সরকার যেহেতু সবগুলো দাবির বিষয়ে আলোচনা হয়েছে এবং একটা সমাধানে আমরা পৌঁছাতে পেরেছি, সরকার এখন কোনো প্রকার বিশৃঙ্খলা আর কোনোভাবেই বরদাস্ত করবে না এবং সেটার ব্যাপারে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ।
ধন্যবাদ আমাদের সম্মানিত শ্রম উপদেষ্টা যারা নাম প্রিয়া। তিনি আমাদের মন্ত্রণালয় থেকে যে কমিটমেন্ট ব্যক্ত করেছেন, আমি আশা করছি যে আগামীকাল থেকে সব স্বাভাবিকভাবে গতিতে চলবে। আমি এই পর্যায়ে আমাদের আরেকজন উপদেষ্টা এখানে আছেন, আমাদের মৎস্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। আমি অনুরোধে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমাদের গার্মেন্ট শিল্পের যারা নেতারা এসছেন আজকে, এবং আমাদের যে শ্রমিক নেতারা আসছেন, নেতা নেত্রীরা আসছেন, এবং তাদের সাথে যে একটা শ্রমিকদের যে সম্পর্ক, এটার ভিত্তিতে আজকে যে আলোচনা হয়েছে এবং আমরা যে সবাই একমত হয়েছে অনেক কিছু, এটা প্রমাণ করে যে আমরা সবাই চাই যে আমাদের অর্থনীতির ভিত্তিটা মজবুত থাকুক, আমাদের শিল্পটা বাঁচুক, আমাদের শ্রমিকরা বাঁচুক। আমাদের গার্মেন্ট শিল্পটা না বাঁচলে আমাদের এই শ্রমিকরা যে এত কষ্ট করছে, একটা কথা মাথায় রাখতে হবে যে বাংলাদেশে গার্মেন্ট অন্য কোথাও যেতে পারে না, এবং বাংলাদেশের গার্মেন্ট বাংলাদেশের পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা। বাংলাদেশ এই গার্মেন্টের জন্য পরিচিত। তো কাজে এটাকে কোনোভাবেই আমরা ধ্বংস হতে দিতে পারি না। আমরা দুই পক্ষের কাছ থেকে আমরা সহযোগিতা চাই, এবং আমার শ্রমিক ভাই বোনদেরকেও আমি ধন্যবাদ জানাই যে তাদের অনেক কষ্ট হচ্ছে, তাদের অনেক কিছু হচ্ছে, তারপরেও তারা কিন্তু একটা মেনে নিয়েছেন। এবং এই প্রক্রিয়াটা যদি এইভাবে চলতে থাকে, আমরা পরস্পরের সাথে যদি কথা বলা বন্ধ না করি, আমরা যদি কথাটা চালিয়ে যাই, নিশ্চয়ই আমাদের এখানে এটা স্থিতিশীল হবে। কাজে সবাইকে আমি মিডিয়াকে ধন্যবাদ জানাবো যে আপনারাও কিন্তু বিষয়গুলোকে একটু কনস্ট্রাকটিভলি তুলে ধরবেন, যেন শিল্পটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারি। ধন্যবাদ আমাদের লাইভস্টক উপদেষ্টা মহোদয়কে। আমি এই পর্যায়ে আমাদের এখানে শ্রমিকদের নিয়ে কাজ করেন আরেকজন উপদেষ্টা আছেন, জনাব আদিলুর রহমান, আমাদের সম্মানিত শ্রদ্ধেয় শিল্প উপদেষ্টা মহোদয়কে কিছু ধন্যবাদ। আজকে যে আলোচনার ভিত্তিতে সমঝোতার ব্যবস্থা হলো, আশা করি এটা চলমান থাকবে বিভিন্ন ক্ষেত্রেই। আমাদের আলাপ আলোচনার মাধ্যমে আসলে আমরা যে কোনো কিছু সমাধান করতে পারি। বাংলাদেশের উন্নতিও আমাদের সবার যৌথ উদ্যোগেই হতে হবে। অর্থনীতি সচল রাখতে হবে, শ্রমিকদের অধিকার মানতে হবে, মালিকদের তাদের দিকটাও দেখতে হবে, যেন তাদের ব্যবসায়িক এবং তাদের পরিচালনাগত দিক থেকে কোনো অসুবিধা না হয়। এই সামগ্রিকভাবে আলোচনা করেই যে সমঝোতা হয়েছে, যে ঐক্য হয়েছে, সে ঐক্য আশা করি চলমান থাকবে এবং আগামীকাল থেকে কারখানাগুলো চলবে। এই আশা নিয়েই আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সম্মানিত শিল্প উপদেষ্টা মহোদয়কে। এই পর্যায়ে আমি আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ একজন প্রতিষ্ঠা আছেন, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ল অ্যান্ড অর্ডারের দিন-রাত কাজ করে যাচ্ছেন। আমি এখানে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ওনাকে সামনে দেন আরো আরেকটু। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই দেখি না কিছু ভাই, আপনার সোলার আটকে গেছে ভাই। আসসালামু আলাইকুম। দীর্ঘ একটা আলোচনার পর আমরা একটা সমঝোতায় এমন এই সমঝোতা স্মারকে আমার ভাই বোন সবাই সিগনেচার করেছে। আমার মালিক পক্ষ সিগনেচার করেছে, আমার শ্রমিক ভাই বোনেরও সবাই সিগনেচার করেছে। এখন এই যে সমঝোতা চুক্তিটা বা স্মারক যেটি বলেন না কেন, এটা আমরা সবাই মেনে চলবো, এটা আমাদের সবাইকে অঙ্গীকার করতে হবে। এবং এই সমঝোতা চুক্তি থেকে আমাদের কিন্তু পিছু হটার কোনো কারণ বা কারণ কিন্তু কোনো কিছু নাই। এটা কেউ কোনো কিন্তু বাহানা দিয়ে যে না আমি এটা এখন মানবো না, এটা কিন্তু করতে পারবেন না। আর আমি আবার আমার ভাইরা বলছি যে আগামীকাল থেকে আমরা দেখতে চাই আমাদের এই শিল্পটা সচল। অনেক কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের উস্কানির মাধ্যমে এই শিল্পটাকে নষ্ট করার কিন্তু চেষ্টা করা হয়। এটা শুধু দেশে না, বাহিরের থেকে। এই শিল্পটা যদি বাহিরে চলে যায় বা অন্য কিছু হয়, কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি হবে, এটা কিন্তু আপনাদের সবারই চিন্তা করতে হবে। এই আমাদের এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন, এটার ক্ষেত্রে আপনাদেরও কিন্তু একটা বড় ভূমিকা আছে
আপনারা কিন্তু সবাইকে বলতে হবে এই শিল্পটা আমাদের জন্য কত প্রয়োজন। এইটা যদি আপনারা যদি তাদের বুঝাতে পারেন তবে কিন্তু খুব লাভ হয়। আর একটা আমি পরিশেষে একটা কথাই বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা কোনো অবস্থায় নিজেরা হাতে নেবেন না। আর আমি আগামীকাল থেকে আশা করব কোনো ধরনের বিশৃঙ্খলা যেন ইন্ডাস্ট্রি এলাকায় সৃষ্টি না হয়। যদি আগামীকাল থেকে কোনো রকমের ইন্ডাস্ট্রি এলাকায় সৃষ্টি হয়, এই জন্য কিন্তু আপনারা যারা সিগনেচার করেছেন আপনারাই কিন্তু দায়ী হবেন। আপনারা এখানে সাইন করছেন, আপনারা এটার জন্য দায়ী হবেন, এই বিশৃঙ্খলার জন্য। সেই সময় আপনারা কিন্তু কিছু হতে পারবেন না। তা আমি আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনারা যদি সবাই চেষ্টা করেন, আমার মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই অবনতি হবে না এবং আগামীকাল থেকে সব শিল্প খোলা থাকবে। আমার ভাই বোনদের কাছে আমি এই আবেদন করছি, আপনারা সিগনেচার করলে হবে না, আপনাদের মনে থেকে আসতে হবে যে এই শিল্প আমাকে বাঁচাতে হবে। এই শিল্পই কিন্তু আমাদের সবকিছু দিয়ে যাচ্ছে, শুধু আপনাদের না, দেশবাসীকেও দিয়ে যাচ্ছে। এটাও আমাদের মনে করবেন। এইটা কিন্তু জনগণের হয়ে গেছে। যদি এই শিল্পের উপরে আপনারা বলছেন যে 1.5 কোটি লোক নির্ভরশীল, আমি বলবো না, পুরা বাংলাদেশে এটার উপরে নির্ভরশীল। এই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে। আমি আপনাদের কাছে আবার অনুরোধ করব, শিল্পটা যেন আগামীকাল ভালোভাবে চালু হয়, এই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন। আপনারা চেষ্টা করতেছেন এবং চেষ্টা জারি রাখবেন। আপনারা এখানে যেভাবে কমিটমেন্ট করে গেছেন, এই কমিটমেন্টটা আপনারা রাখবেন এবং আপনারা রাখলে আগামীকাল থেকে এই শিল্পটা চালু হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে না। কিন্তু এরপরও যদি কোনো রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সেই জন্য কিন্তু আমাদের অন্যান্য ব্যবস্থা নিতে হবে, যেটা নিয়ে আমাদের কাজের জন্য কেমন না। আমি চাচ্ছি ভালোভাবে শৃঙ্খলভাবে কাজ হোক এবং কোন রকমের বিশৃঙ্খল না হোক, এই দোয়া করে আমি সবার কাছে আবার আমি অনুরোধ করব, আপনারা ভালো থাকেন এবং দোয়া করি আপনারাও ভালো থাকেন, আমাদেরও ভালো রাখেন এবং এই শিল্পটাকে বাঁচান, দেশটাকে বাঁচান। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে। এবং আমরা সবার কমিটমেন্ট জানলাম। আমরা প্রত্যাশা করি যে আগামীকাল থেকে আমাদের সমস্ত কিছু স্বাভাবিকভাবে আমাদের উৎপাদন এবং সেটার বিষয়ে যদি কোনো জায়গায় সেটার জন্য আমাদের শ্রম আইন এবং আমাদের যেটি পুলিশি ব্যবস্থা, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরো যে বাহিনীরা আছেন, বিশেষ করে সেনাবাহিনী, তারা তাদের যে দায়িত্ব সেটি পালন করবে এবং সেখানে আমি সব পক্ষকে সহযোগিতা চাই। তা আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা কোশ্চেন নেব না, একটা কোশ্চেন নিতে হবে। হ্যালো স্যার, একটা কোশ্চেন নিতে হবে। স্টেটমেন্টটা আপনারা দেন নাই তো, স্টেটমেন্টটা দেন স্যার, একটা কোশ্চেন নিতে হবে। আরেকটা মিটিং স্যার, জয়েন্ট স্টেটমেন্টটা দেন আমাদের। আমরা দিচ্ছি আমরা দিচ্ছি। আচ্ছা, আমরা দুইটা কোশ্চেন নেব। ভাই করে ফেলেন না। সেটা হচ্ছে বলে ফেলেন স্যার, কোশ্চেন হচ্ছে যে 225 টাকার বিষয়টা একটু ক্লিয়ার করবেন। স্যার, 225 টাকার বিষয়টা একটু ক্লিয়ার করবেন। হ্যাঁ ঠিক আছে ভাই, যেটুকু না করলে নয় সেটুকু তো আচ্ছা, আপনি আমি একটু বলি। 18টা দাবি মানা হয়েছে, আপনাদের স্টেটমেন্টটা দেখে বুঝতে পারবেন। আমি যেটা রিড আউট করেছি সেটার কপি আপনারা পাবেন। 225 টাকার যে বিষয়টি, সেটি হলো এক একটা কারখানায় এক এক ধরনের ঢুকে গেছেন। কেউ হয়তো দেখছে 500 টাকা, কেউ দিচ্ছে 1000 টাকা, কেউ দিচ্ছে 1500 এখন টাকা। পিছায় গেছে। তার সাথে অ্যাড হবে 225 টাকা এবং প্রত্যেক যেটা আছে তার থেকে প্রতি ফ্যাক্টরিতে 225 টাকা অ্যাড হবে অতিরিক্ত। ক্লিয়ার। এখন 600 টাকা পেলে তখন সে 225 টাকা বেড়ে যাবে, 825 টাকা, যেখানে 1000 টাকা আছে 1225 টাকা আরেকটি বিষয় যোগ হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন দেশের বাইরে থেকে উস্কানি দেওয়ার ইয়ে, আসলে এই ধরনের কি করতে, মানে কারা উস্কানিটা দিচ্ছে কিনা? আমাদের ক্ষতি হলে যাতে লাভ হবে। আমাদের বেশ কিছু গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে, সেখানে আমাদের এই ইন্ডাস্ট্রির যে বিষয়টি, সেখানে দেশ এবং বিদেশে ইন্ধন পাওয়া যাচ্ছে, দেশ এবং বিদেশের ইন্ধন পাওয়া যাচ্ছে। আমরা সেটা হাইয়েস্ট কনসিডারে নিয়েছি এবং সেই অনুযায়ী আমাদের যে মিনিস্ট্রিগুলো আছে, বিশেষ করে ফরেন মিনিস্ট্রি এবং আমাদের আদার্স যে মিনিস্ট্রিগুলো আছে, আমরা তাদেরকে ইনভলভ করে এই বিষয়ে আমরা কার্যক্রম করি। থ্যাংক ইউ। এটা আমাদের আসলে কনফিডেন্সিয়াল, এটা আমরা ডিসকাস করি। আপনি বলেছিলেন না, এর আগে আমরা 3টা মিটিং করেছি, আপনি বলেছেন যে ষড়যন্ত্র কাল থেকে স্বাভাবিক করতে হবে, কারখানা চালাতে হবে, কিন্তু আমরা দেখেছি
একই অবস্থা, আজকে যে ঘোষণাটা দিল এটা কি লাস্ট আপনাদের আহ্বান জানানো হবে নাকি আরো এভাবে চলছে? এখন প্রতিটা দাবিকে অ্যাড্রেস করা হয়েছে, প্রত্যেকটা দাবির ব্যাপারে সমাধান একদম দুই পক্ষের আলোচনার ভিত্তিতে একটা দীর্ঘ আলোচনা হয়েছে, গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে। আজকেও এখানে আসতে দেরি হয়েছে কারণ এখানে আলোচনা চলছিল। তো একদম ফাইনালাইজ করে আমরা সমাধানগুলো দিয়েছি এবং যেই বিষয়গুলো আরো আলোচনার ভিত্তিতে সমাধানযোগ্য, আপনারা জানেন ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে অনেকগুলো সিদ্ধান্ত আমাদের নিতে হয়, সেগুলোর ব্যাপারে আলোচনা আরো চলমান থাকবে। আমরা আশা করি, যেহেতু আমরা প্রত্যেকটা দাবি অ্যাড্রেস করেছি, আশা করি যে কাল থেকে সবগুলো কারখানা আমরা সচল রাখতে চাইবো এবং শ্রমিকরা এই বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করবেন। এখানে শ্রমিক নেতৃবৃন্দ কমিটমেন্ট দিয়েছেন, তারাও এটার জন্য কাজ করবেন। মালিক পক্ষ এখানে স্বাক্ষর করেছে, তারাও তাদের জায়গা থেকে বকেয়া বেতন পরিশোধের জন্য কাজ করবে। আমরা আশা করি আগামীকাল থেকে সবগুলো কারখানা চলমান থাকবে এবং আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাব এবং আমাদের শ্রমিক পক্ষ মালিক পক্ষের সাথে যেগুলা দীর্ঘ আলোচনার ভিত্তিতে সমাধানযোগ্য বিষয়, সেগুলোর বিষয়ে আমাদের আলোচনা চলমান থাকবে। তাদের কাছে প্রশ্ন করেন, আমরা ধারণা করছি যে তারা এখানে বাংলাদেশের যে সমস্ত শ্রমিক সংগঠনগুলো ইতিপূর্বে বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, এই রকম প্রায় 35টা শ্রমিক সংগঠন এর সাথে আমরা দীর্ঘ প্রায় 23 দিন আলাপ আলোচনা করে এবং আমাদের যারা শ্রমিক সংগঠন প্রতিনিধি আছে তাদের সাথে কথা বলে, বিভিন্ন সাংবাদিক যারা আছে ওই অঞ্চলে তাদের সাথে কথা বলে আমরা কিন্তু এই 18 দফা পেয়েছি। সরকারের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ 18 দফা আমরা দাবি করেছি। এই 18 দফা নিয়ে কিন্তু আমাদের প্রায় 8 থেকে 10 বার বসে আমরা আজকে একটি সমঝোতায় পৌঁছেছি। আশা করি আমরা এই শ্রমিকদের প্রতিনিধিত্ব করি, আমরা এটা অবশ্যই আমরা দাবি রাখি। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ।